স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদের সঙ্গে আছে আমি আকাশ এহসান। করোনা সংক্রমণ আবারও বাড়তে শুরু করায় উদ্বেগে ছোট, মাঝারি ও বড় ব্যবসায়ী সহ সব শ্রেণীর মানুষ। বিশেষজ্ঞ চিকিৎসক ও অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, জীবনের জন্য জীবিকা সচল রাখতে হবে। তবে এক্ষেত্রে পুরনো অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগী হতে হবে, যেখানে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা এবং প্রযুক্তি নির্ভরতা বাড়ানোর পাশাপাশি হাসপাতালে সেবার সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। সহস্র সংকটেও হাল না ছেড়ে ঘুরে দাঁড়ানোর গল্প বিস্ময়কর হলেও বারবারই তা করে দেখিয়েছে বাংলাদেশ। মহামারীর ধাক্কায় বিশ্ব অর্থনীতির অনেক শক্তিধর দেশে যখন ঋণাত্মক প্রবৃদ্ধির পথে, তখনও বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির জন্য তা ছিল ইতিবাচক ধারাতেই। করোনার সাথে লড়াই করে অর্থনীতি যখন খানিকটা গতি পেয়েছে, তখন সাম্প্রতিক ভাইরাসের প্রাদুর্ভাব নিয়ে নতুন উদ্বেগ আর অনিশ্চয়তায় ব্যবসায়ী ও জনমানুষ। মহামারীর এই নতুন ধাক্কা সামলাতে এরই মধ্যে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীও। অর্থনীতি বিশ্লেষক ও চিকিৎসকরা বলছেন, এমনভাবে কর্মসূচি নিতে হবে যাতে জীবিকার পথ বন্ধ না হয়। এক্ষেত্রে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা এবং প্রযুক্তি নির্ভরতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। করোনাকে প্রতিহত করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই অনেকগুলো কর্মসূচি গ্রহণ করতে হবে। শপিং মল, মার্কেট প্লেসগুলো যদি পুরো বন্ধ না রেখে 6 ঘন্টা খোলা রাখা যায় এবং যে অফিসগুলো ভার্চুয়ালি বাসায় বসে করা সম্ভব, তারা বাসায় বসে করবে। সংক্রমণ আরো কয়েক মাস বেড়ে যেতে পারে, এটাকে ধরে নিয়েই আমাদেরকে এগোতে হবে এবং ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে হসপিটালগুলোতে, যাতে এটাকে আমরা সেবা দিতে পারি। করোনাকালে রপ্তানির শীর্ষ খাত পোশাক শিল্পের বিপর্যয় মোকাবেলায় নানা উদ্যোগ নেওয়া হলেও এরই মধ্যে বন্ধ হয়েছে অনেক ছোট মাঝারি পোশাক কারখানা, কমেছে অনেক বড় প্রতিষ্ঠানের ব্যবসায়িক লেনদেন। এছাড়া চাকরি হারিয়েছেন অনেক পোশাক কর্মীও। তাই সাম্প্রতিক করোনা সংক্রমণ আবারও বড় উৎকণ্ঠা ও বিপর্যয়ের মুখোমুখি দাঁড় করিয়েছে শ্রমঘন এই শিল্পকে। যেভাবে প্রাইস আসছে, আমরা খুব শঙ্কিত, আমরা এইভাবে কি চালাতে পারবো কিনা অনেকদিন। যেখানে আগে এক সাইড এলসি ছিল, এখন ডেফার্ড এলসি আসছে অনেকগুলো, যে 90 দিন পরে পেমেন্ট হবে, 60 দিনের পরে পেমেন্ট হবে। প্রশ্ন হচ্ছে যে সব প্রতিষ্ঠান কি এই কয়েক মাস টিকে থাকতে পারবে কিনা, সব প্রতিষ্ঠান কি তাদের কর্মচারীদেরকে বেতন ভাতা ইত্যাদি দিতে পারবে কিনা, ঈদের বেতন ইত্যাদি দেওয়া কোনো মতে সম্ভব হবে কিনা ইন্ডাস্ট্রির পক্ষে, এগুলো নিয়ে এখনই ভাবতে হবে। বিপর্যস্ত অর্থনীতি টেনে তুলতে সাধারণ মানুষকেও স্বাস্থ্যবিধি মানতে আরও সচেতন এবং প্রশাসনকে কঠোর নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। করোনা পরিস্থিতি ঝুঁকি মোকাবেলায় আবারও পরিবর্তন আসলো গণপরিবহনে। আজ থেকে বাসের অর্ধেক আসনে যাত্রী পরিবহনের সাথে 2 সপ্তাহের জন্য যুক্ত হলো শতকরা 60% বেশি ভাড়া। সে সাথে থাকছে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা। সরকারের নির্দেশ পালনে এরই মধ্যে প্রস্তুতি নিয়েছে মালিক সমিতি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মনিটরিংয়ের কথা বলছেন তারা। যাত্রীরা বলছেন, এই ভাড়া বৃদ্ধি মরার উপর খরার ঘা। সোমবার প্রজ্ঞাপন জারির একদিন পরই ভাড়া বৃদ্ধির ঘোষণা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। মালিক সমিতি ও যাত্রীদেরও দেন কিছু নির্দেশনা। স্বাস্থ্যবিধি মেনে চলা, অর্ধেক আসন খালি রাখা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, শতভাগ মাস্ক পরার শর্তে বাস ভাড়ার হার 60% বৃদ্ধি করা হয়েছে। আগামীকাল থেকে নতুন নির্দেশনা কার্যকর। করোনা সংক্রমণ রোধে সরকার জনসমাগম সীমিত করা সহ 18 দফার প্রজ্ঞাপন জারি করলেও বাস্তবে তা মানছে না বেশিরভাগ মানুষ। তবে রাজধানীর সড়কগুলোয় দেখা যায় এখন স্বাস্থ্যবিধি মানছেন অনেকে। এ বাস্তবতায় কঠোর বিধিনিষেধের দিকে সরকার। আজ থেকে ইউরোপ কিংবা আমেরিকা থেকে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে বিমান কর্তৃপক্ষ। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। দেশে করোনা সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনক হারে। এমন অবস্থায় সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি সহ 18 দফা নির্দেশনা দিয়েছে সরকার। মঙ্গলবার সরকারি ছুটি থাকায় রাজধানী ছিল অনেকটাই ফাঁকা। এরই মধ্যে দোকানপাট, হাট বাজারে যারা আসছেন তাদের অনেকেই স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না। সামাজিক দূরত্ব তো দূরের কথা, মাস্কই পরছেন না অনেকেই।
সবসময় মাস্ক পরি, মাত্র গরম তো এই কারণে একটু কম পরা হয়। মানে ইচ্ছা থাকলেও সবাই মানতে পারছে না। তার জন্য মাস্কটা ব্যবহার করতে হবে, যেটা গভর্নমেন্ট করছে সেটাকে রুলটা পালন করতে হবে। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ছিল মানুষের ভিড়, যেখানে কেউই মানছে না সামাজিক দূরত্ব। এখানে তো কোনো সিরিয়াল নাই, কোনো মেন্টাল নাই, একজনের উপরে আরেকজন বলতেছে, কোনো নিয়ম কানুনের ভিতরে ঠিক নাই। এখানে তো দেখতেছি ভয়াবহ অবস্থা। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক দফা নির্দেশনা দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। নির্দেশনা অনুযায়ী যুক্তরাজ্য সহ ইউরোপ আমেরিকা থেকে আগত যাত্রীদের 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এছাড়া যে কোনো দেশ থেকে আসলে 14 দিনের হোম কোয়ারেন্টাইন বাধ্যতামূলক। বিদেশ থেকে আসা সবার জন্য 72 ঘন্টার মধ্যে করোনা টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। একই নিয়ম বিদেশ যাওয়ার ক্ষেত্রেও। আমাদের অ্যারাইভেলে 8টা হেল্প ডেস্ক আছে এবং 8টা হেল্প ডেস্কে আমাদের ডাক্তার, স্যানিটারি ইন্সপেক্টর এবং নার্স তারা কর্মরত আছে। সেখানে আমাদের সুপারভাইজার আছে এবং এখানে ইনচার্জ ডাক্তার আছেন এবং এখানে একজন চিফ কোঅর্ডিনেটর আছে। তো তাদের সমন্বয়ে আসলে এই হেলথ অ্যাক্টিভিটিসগুলি, হেলথ প্রটোকলগুলি ফলো করা হয়। হোটেলে যারা যাচ্ছেন তাদেরকে পর্যবেক্ষণ করার জন্য হোটেল কর্তৃপক্ষকেই দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা জানান যে এই হোটেলগুলি আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনকৃত হোটেল। বিমানবন্দরের বাইরে যারা ভিড় করছেন তাদের নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা জোরদার করা হবে বলে জানান তিনি। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। দেশে টানা দ্বিতীয় দিনের মতো 5,000-এর ওপরে করোনায় আক্রান্ত শনাক্ত হলো। সেই সাথে মঙ্গলবারও মৃত্যুর সংখ্যা 45 জন। স্বাস্থ্য অধিদপ্তরের চিহ্নিত ঝুঁকিপূর্ণ 29 জেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান। সরকারের দেয়া 18 দফা নির্দেশনা নিশ্চিত করতে আরও কঠোর হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশে করোনা ভাইরাসের 328তম দিন। এই দিনে দেশে দ্বিতীয় দিনের মতো আক্রান্ত শনাক্ত 5,000-এর উপরে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় 13 মার্চ তারিখে দেশের ঝুঁকিপূর্ণ জেলার সংখ্যা ছিল মাত্র 6টি। মাত্র 7 দিনের মধ্যে ঝুঁকিপূর্ণ জেলার সংখ্যা হয় 20টি। এর মাত্র 4 দিনের ব্যবধানে ঝুঁকিপূর্ণ জেলার সংখ্যা দাঁড়ায় 29টিতে। একই সাথে দেশের প্রতিদিন শনাক্তের হিসেবে সংক্রমণের গ্রাফ দিচ্ছে ভয়াবহ বার্তা। 2020 সালের 2 জুলাই দেশে আক্রান্তের সংখ্যা 4019 জন ছিল, যা ছিল এ যাবৎকালের সর্বোচ্চ। কিন্তু গেল 48 ঘন্টায় এই রেকর্ড ভেঙেছে 2 দফায়, যা 5,000-এর উপরে। এই তথ্যই বলে দিচ্ছে দেশে করোনা সংক্রমণ কত দ্রুত ছড়িয়ে পড়ছে। ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে 18 দফা নির্দেশনা নিশ্চিতের বিষয়ে জানতে চাওয়া হয় আইইডিসিআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার কাছে। আমাদের আলটিমেটলি মনে রাখতে হবে যে সংক্রমণ সংখ্যা কমানোর জন্য যা যা করা দরকার সেটা শুধু সরকার একা করবে না। এখানে জনগণের সংশ্লিষ্টতা, আমাদের রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা, আমাদের জনপ্রতিনিধিদের সংশ্লিষ্টতা অত্যন্ত প্রয়োজন। 18 দফা নির্দেশনার কোনো বিষয়ে কাউকে নিরুৎসাহিত না করে নির্দেশ প্রদানের মাধ্যমে স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। 18 দফা নির্দেশনায় যেমন নিরুৎসাহিত করা হবে, কঠোরভাবে পালন করা হবে, এই জাতীয় শব্দের বোধহয় এখন সময় নাই। কারণ আমরা একটা অন্ধকার সুড়ঙ্গের ভেতরে ঢুকে যাচ্ছি। ট্রেনটাকে থামাতে হবে, নইলে একটা বিপর্যয় তৈরি হবে। অতএব এখনই কঠোর হতে হবে। এরই মধ্যে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 6 লাখ। মৃত্যুর মিছিল যুক্ত করেছে প্রায় 9,000 মানুষকে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। আন্দোলন কর্মসূচির চাইতে এখন সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠায় বেশি মনোযোগ দিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, এরই মধ্যে বিএনপির সব সাংগঠনিক শাখায় বেশিরভাগ কমিটি দেওয়ার কাজ শেষ হয়েছে। আর দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগামী নির্বাচন ঘিরে দল পুনর্গঠনের আরও পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। বরাবরই সাংগঠনিক দুর্বলতা নিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব ঘরে কিংবা বাহিরে সমালোচনার মুখে পড়ে। তবে করোনা প্রকোপ বাড়ার পরপরই সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে ওঠার বিষয়ে জোর দেয় বিএনপি। একে একে ঘোষণা করা হয় ছাত্রদলের জেলা, থানা, কলেজ শাখার কমিটি। জেলা, উপজেলা কমিটি দেওয়ার কাজ অনেকটাই শেষ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের। এবার জেলা, মহানগর কমিটি দেওয়ার কাজ শুরু করেছে মূল দল বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কেন্দ্র থেকে তৃণমূলের সংগঠনকে গতিশীল করার কাজ অনেকটাই শেষ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কয়েক ধাপে মূল্যায়ন শেষে কমিটি ঘোষণা করছেন। আমাদের দলীয় আপনার অঙ্গ সংগঠনগুলো কাজ চলছে, আপনার খুব দ্রুত গতিতেই চলছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের ব্যক্তিগত তত্ত্বাবধানে এই কাজটা খুব দ্রুত হচ্ছে এবং ইতিমধ্যেই প্রায় সব কভার করে ফেলা হয়েছে।
জেলাগুলো প্রায় সব কাভার হয়েছে। এখন উনি কিছুটা বিএনপির পুনর্গঠনে আবার একটু কাজ করছেন, সেটাও দ্রুততার সঙ্গে এগোচ্ছে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আগামী নির্বাচনকে টার্গেট করে বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা হচ্ছে। আমি তো মনে করি আগের থেকে অনেক স্ট্রং হয়েছে। লক্ষ্য দেশে গণতন্ত্র ফেরত আনা, গণতন্ত্রের জন্য যুদ্ধ করা। আর বিএনপি তো রেভলিউশনারি পার্টি না বা আন্ডারগ্রাউন্ড পার্টিও না, আমরা আনস্ট্রাগল করতে পারবো না। আমাদের একটা পথ হচ্ছে যে নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন করে একটা সুষ্ঠু নির্বাচন করা, সেই জন্য আমরা ফাইট করছি, আমরা চেষ্টা করছি। আবার মামলা দিচ্ছে, ধরছে, জেল থেকে বেরোচ্ছে, এটাই তো আন্দোলন। তবে এরই মধ্যে কমিটি ঘোষণা নিয়ে দেশের বিভিন্ন স্থানে পদবঞ্চিতরা ক্ষোভ দেখিয়েছেন। এ নিয়ে বিএনপি নেতারা বলছেন, বড় দলে এমন ঘটনা খুব স্বাভাবিক। মাল্টিক্লাস পার্টিতে র্যাট রেসিং আছে, নেতৃত্বে দৌড়াদৌড়ি আছে, কেউ পায় কেউ পায় না। যে পায় সে খুশি থাকে, আর যে পায় না সে তখন বলে যে ওই করছে, ওই করছে, এটা করতেছে। আমরা তো আছি, আমরা যেগুলো ভুল হচ্ছে সেটা রেকটিফাই করছি আমরা। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। দ্রুত এগিয়ে চলছে পদ্মা সেতুর ওপরে সড়কের নির্মাণ কাজ। এরই মধ্যে প্রায় 4.5 কিলোমিটার সড়ক নির্মাণ শেষ। দিনরাত 24 ঘন্টায় 3 শিফটে চলছে কাজ। রোডের স্ল্যাব বসানো শেষ 74 ভাগ। প্রকল্প পরিচালক জানান, পদ্মার মূল সেতুর প্রায় 92 ভাগ কাজ শেষ। আগামী বছরের জুনে সম্পন্ন হবে স্বপ্নের সেতুর নির্মাণ কাজ। প্রকল্প এলাকা ঘুরে এসে বাকিটা জানাচ্ছেন প্লাবন রহমান, ছবি তুলেছেন মেহেদী হাসান সুমন। পদ্মা সেতুকে ঘিরে আর কোনো শঙ্কা নেই। সব উদ্বেগ পেছনে ফেলে এখন এমনই দৃশ্যমান স্বপ্নের পদ্মা সেতু। সব কর্মযজ্ঞ এখন সেতুর ওপরে। শ্রমিকদের কর্মব্যস্ততায় বেশ গতিতে এগুচ্ছে সড়ক নির্মাণ কাজ। নির্দিষ্ট সময়ে প্রকল্প শেষ করতে যেখানে কাজ চলছে দিন রাত 24 ঘন্টায়। আমাদের এখানে কাজের গতি অনেক ভালো, এখন মনে হয় সেতু হয়ে গেছে। 3 শিফটে কাজ চলতেছে এখানে, যেমন 8টা থেকে 4টে, 4টে থেকে 12টা, 12টা থেকে সকাল 8টা। 6.15 কিলোমিটার দীর্ঘ সেতুতে বসানো হবে 438টি সুপার টি, যার মধ্যে বসানো হয়ে গেছে 394টি। একই সঙ্গে বসে যাচ্ছে রোড স্ল্যাব। এসব কাজের অগ্রগতিতে সেতুর উপরে একটা বড় অংশ জুড়ে দৃশ্যমান এরকম রাস্তা। সবগুলো স্প্যান বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতু পুরোপুরি দৃশ্যমান হওয়ার পর এখন জোরে সোরে এগুচ্ছে সেতুর উপরে সড়ক নির্মাণ কাজ। এরই মধ্যে প্রায় 4.5 কিলোমিটার সড়ক নির্মাণ শেষ হয়েছে। সব মিলিয়ে পদ্মা সেতুতে 2917টি এরকম রোড স্ল্যাব বসার কথা, যার মধ্যে এরই মধ্যে বসে গেছে 2137টি রোড স্ল্যাব। এখনো পুরো সেতুর বিভিন্ন জায়গায় এমন ছোট ছোট অংশে বসানো বাকি রোড স্ল্যাব, যা পুরোপুরি শেষ হলে শুরু হবে রাস্তা কার্পেটিং এর কাজ, যার উপর দিয়ে চলাচল করবে যানবাহন। এমন অবস্থায় আগামী 2023 সালের জুন পর্যন্ত পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে সেতু বিভাগ। প্রকল্প পরিচালক বলছেন, মেয়াদ বাড়লেও আগামী বছরের জুনেই উদ্বোধন হবে স্বপ্নের সেতু। আমাদের প্রকল্প কাজ সমাপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ জুন 2022। এখন আমাদের গত মাস পর্যন্ত হইলো মেইন ব্রিজ 92.5 আর নদী শাসন 80% আর ওভারঅল প্রগ্রেস 84.5। এই সবটা মিলাই আমরা রিভাইজ টার্গেট করছি ইনশাল্লাহ জুন 2022 এর মধ্যে ইনশাল্লাহ শেষ করা যাবে। আমরা করোনা হিসাব ধরেই আমরা আগাচ্ছি। সেতুর উপরে সড়ক নির্মাণের পাশাপাশি মাওয়া জাজিরা দুপাশেই পদ্মা সেতুর সঙ্গে সড়ক সংযোগে মনোযোগী সংশ্লিষ্টরা। সব মিলিয়ে তাই আগামী বছরের জুনে পদ্মা সেতু উদ্বোধন করতে খুব বেশি বেগ পেতে হবে না বলেই আশ্বস্ত করছেন কর্তা ব্যক্তিরা। প্লাবন রহমান, নিউজ 24, মাওয়া, মুন্সিগঞ্জ। 10 বছর ধরেই চলছে প্রতিশ্রুতি, তবু রাস্তার বেহাল দশা কাটেনি, হয়নি সংস্কারও। ফলে 1 দশকেরও দুর্ভোগের চিত্র হয়নি বদল। এমন চিত্র ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সম্প্রসারিত 43 নম্বর ওয়ার্ডের প্রধান সড়কের। তবে অঙ্গীকার রক্ষা করে এবছরই রাস্তার কাজ ধরবেন বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। বিস্তারিত তালুকদার বিপ্লবের রিপোর্ট। চারদিকে সবুজ গাছপালা আর তার ফাঁকে ফাঁকে আবাসিক এলাকা ঘেঁষে মেঠো পথ, অথচ এলাকার প্রধান সড়কটিতে বড় বড় খানাখন্দ আর চোরাগর্ত। এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 43 নম্বর ওয়ার্ড খিলক্ষেত ডুমনি বাজার টু ইছাপুরা ব্রিজ সড়ক। কালের বিবর্তনে এই এলাকায় নানা শিল্প কারখানাও গড়ে উঠেছে, কিন্তু পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি সড়কগুলো। অভিযোগ, অগ্রাধিকার ভিত্তিতে রাস্তা সংস্কারের আগ্রহ নেই সিটি কর্পোরেশনের। কয়েকদিন বড় খালি মাইফা নেয়, রাস্তার তো কোনো খোঁজ খবর নেই, কোনো হইতেছে না। এনডি কোম্পানি, প্রাণ কোম্পানি, ব্রাকের গাড়িগুলো চলে, বেশিরভাগই রাস্তা ওদের জন্য খারাপ। রাস্তা হচ্ছে মাত্র 3 কিলোমিটার, কিন্তু আমার এই 3 কিলোমিটার রাস্তা যেতে সময় লাগতেছে আধা ঘন্টা।
এছাড়া রাস্তাটির আশেপাশে নেই কোনো ড্রেনেজ ব্যবস্থা, ফলে একটু বৃষ্টি হলেই হাঁটু পানিতেই বসবাস স্থানীয়দের। আমরা রাস্তার পাশ দিয়ে হাঁটতে পারি না, রাস্তা দিয়ে রিস্কা দিয়েও যাওয়া যায় না। আমাদের মেরুদণ্ড, হাত পা, শরীর সব ব্যথা হয়ে যায়। এই যে ভাঙ্গা রাস্তা, এই যে দেখতেছেন, আমরা পেটের জ্বালাই রাস্তার থেকে। তবে সরকারের সম্প্রসারিত ওয়ার্ড উন্নয়ন পরিকল্পনায় এই বছরই রাস্তা এবং ড্রেন নির্মাণের কাজ ধরা হবে বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। কাজ শুরু হবে ইনশাল্লাহ। এখন কাজ ওইভাবেই করতে হবে, যেহেতু সিটি কর্পোরেশন হয়েছে, আমাদের সব এলাকার রাস্তাঘাট এখন সোয়ারেজ ব্যবস্থা সহ করতে হবে। থোক বরাদ্দ সিটি কর্পোরেশন থেকে অনুমোদন দেওয়ার চিন্তা ভাবনা আছে, সেগুলা দিলে যাতে জনগণের চলাচলের উপযোগী থাকে সে একটা ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব। অবশ্য স্থানীয়রা বলছেন এমন প্রতিশ্রুতি এবারই প্রথম নয়, তবে শেষবারের মতো হলেও জনপ্রতিনিধির অঙ্গীকারের বাস্তবায়ন প্রত্যাশা করছেন এলাকাবাসী। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। সংবাদ নিচ্ছে একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ মানব লোগো প্রদর্শনী অনুষ্ঠিত হল। মুজিব বর্ষ উপলক্ষে মঙ্গলবার বিকেলে নগরের বঙ্গবন্ধু উদ্যানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই মানব লোগো প্রদর্শনীতে অংশ নেন ৯,০০০-এর বেশি মানুষ। রাহাত খানের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মঙ্গলবার বিকেল ৫টায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধুর মানব লোগোর প্রদর্শনীতে অংশ নেন ৯,৪০৮ জন ব্যক্তি। তারা চমৎকারভাবে ফুটিয়ে তোলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর লোগোতে থাকা শব্দ মুজিব শতবর্ষ, ১০০ এবং বঙ্গবন্ধুর অবয়ব। মানব লোগোটির দৈর্ঘ্য ছিল ১,৩৫০ ফিট এবং প্রস্থ ১,৮০০ ফিট। ব্যতিক্রমী এই আয়োজনে খুশি সাধারণ মানুষ, দর্শনার্থীরা। বঙ্গবন্ধুকে সামনে দেখি না, কিন্তু তার এইটা দেখে, অনুষ্ঠানটা দেখে আমাদের খুবই ভালো লাগছে। নতুন প্রজন্ম এটা ভালো জানবে এবং ভালো লাগছে। আসার পরে যতটুকু দেখলাম যে খুব সুন্দরভাবেই হয়েছে এবং খুব ভালো লাগছে দেখতে। পৃথিবীতে এমন আয়োজন বিরল বলে দাবি আয়োজক কর্তৃপক্ষের। ৯,৫০০-এর বেশি কর্মী এই লোগোটিকে আকাশে তুলে ধরতে, এই লোগোটিকে দৃশ্যমান করতে কাজ করছে। সিটি মেয়র জানান, কোনো রেকর্ড করার উদ্দেশ্য নয়, বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার নিদর্শন হিসেবে এবং নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত করতেই এমন আয়োজন তাদের। গিনেস বুকে যাওয়ার জন্য কিন্তু আমরা এটা করছি না, আমরা করছি এটা আমাদের হৃদয়ের থেকে, আমাদের জাতির জনকের শ্রদ্ধাঞ্জলি তার প্রতি। প্রদর্শনী এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত এক সপ্তাহ যাবৎ আমরা এই বঙ্গবন্ধু উদ্যানকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি। প্রদর্শনীর পাশাপাশি বঙ্গবন্ধু উদ্যান মঞ্চে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিচে আরো একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। নারী উদ্যোক্তাদের জামানত ছাড়ে ঋণ সুবিধা দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর টিসিবি অডিটোরিয়ামে ওমেন এন্টারপ্রেইনার নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী জানান, উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণ পাওয়ার বিষয়ে দ্রুতই অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করা হবে। অনুষ্ঠানে বেসরকারি টেলিভিশনে নিউজ 24-এর ক্রাইম রিপোর্টার মৌ খন্দকার সহ ৫ জন নারী সাংবাদিক ও বিভিন্ন সেক্টরের ৫০ জন নারীকে সম্মাননা দেওয়া হয়। সংবাদ নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। রাজধানী থেকে সহকর্মী মাসুদা লাবণী সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। লাবণী, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, বাস ভাড়া বৃদ্ধি কার্যকর হলো আজ, কি অবস্থা দেখছেন এবং নির্দেশনা কতটা মানা হচ্ছে, বিস্তারিত জানাবেন। আকাশ, আমি এখন আছি কিন্তু কুড়িল বিশ্ব রোডে। এখানে
বেশিরভাগ মানুষই অবশ্য মাস্ক পরা। আর আরেকটি বিষয় তো যদিও হাস্যকর হবে তবু আপনাকে বলি, সেটা হলো ক্যামেরা দেখার সাথে সাথে কিন্তু এখানে যারা পুলিশ সদস্য বা নিম্ন আয়ের মানুষ ছিলেন তারা হলো মাস্ক পরতে শুরু করেছেন। আর আপনি জানেন যে গত 24 ঘন্টায় কিন্তু 45 জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ করোনা সংক্রমণের হার কিন্তু বেড়ে গেছে বলা যায়। আমি একটু বাসে, যেহেতু বাস ভাড়া বাড়ানো হয়েছে এবং বাসের যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার কথা বলা হয়েছে, আমি একটু বাসে উঠতে চাই, উঠে আপনাকে দেখাতে চাই যে এখানে আসলে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা। আপনি দেখবেন যে এখানে একজনের কিন্তু মাস্ক নেই এবং আমি আরো দেখাতে চাই যে এখানে আরো একজনের মাস্ক নেই। এখানে আমাদের টেলিভিশন ক্যামেরা দেখার পর হয়তো বা একজন মাস্ক পরছেন। তো বাসে কিন্তু গতকালকে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল যে একটি সিট ফাঁকা থাকবে এবং একটি সিটে মানুষ থাকবে, সেই বিষয়টি কিন্তু মানা হচ্ছে না। অর্থাৎ প্রতি সিটেই কিন্তু আপনি দেখছেন যে যাত্রী আছে। সেক্ষেত্রে আমরা এখানকার যে বাসের যে কন্ট্রাক্টর তার সাথে কথা বলতে পারি যে কেন আসলে এই নির্দেশনাগুলো মানা হচ্ছে না সেই বিষয়টি। আকাশ, আপনাকে আমি একটু আমার সাথে যদি থাকেন আপনাকে একটু জানাতে পারি। ভাই, কালকে থেকে তো একটা নির্দেশনা ছিল যে বাসে এক সিট ফাঁকা রাখা হবে এবং বাস ভাড়া বৃদ্ধি করা হয়েছে এবং স্বাস্থ্যবিধি মানা বাধ্যতামূলক। আপনার হাতে স্যানিটাইজার না এবং অনেকেই মাস্ক ছাড়া, বিষয়টি নিয়ে যদি বলতেন। ভাই, অনেক ভাড়া কেউ আমাদের বাড়তি ভাড়া দেওয়া হয়নি, সবাই উঠেছে গাড়িতে চাল শুরু হয়েছে। প্রত্যেকটা যাত্রী আমাদের সাথে ঝগড়া করছে, কেউ আমাদের ফুল ভাড়া দেওয়া হয় না। বাড়তি করে ভাড়া দেন, আপনি জিজ্ঞেস করতে পারেন। আচ্ছা ভাই, এই যে আপনি তো গাড়ি চালাচ্ছেন, স্বাস্থ্যবিধি মানতে বলা হয়েছে, এখানে বেশিরভাগ মানুষকে দেখছি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এবং এক সিট ফাঁকা থাকার কথা ছিল, একটু এই বিষয়টি বলেন। জি, আমার গাড়ির তো যাত্রী আছে 15-16 জন, এক সিট করে ঠিক আছে, 2জন করে আমার গাড়ির যাত্রী দেখুন কয়জন আছে, 15 বা 16 জন যাত্রী আছে। আকাশ, আপনি আসলে শুনেছেন যে যাত্রীদের দোষ দিচ্ছেন তারা, যে স্বাস্থ্যবিধি যে মানছেন না সে বিষয়টি, এবং আমি কুড়িল বিষয়টা আছি, এখানেও কিন্তু অনেককে দেখেছি যে মাস্ক পরা নেই এবং আমরা যখন ক্যামেরা নিয়ে এখানে বসে আছি তারপর হয়তো বা অনেকে দেখছি মাস্ক পরা। এখানে আমি যদি আরেকজন সাথে কথা বলি যে মাস্ক ছাড়া দাঁড়িয়ে আছেন, এবং আপনি জানেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে এবং কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে। আপনি মাস্ক ছাড়া এখানে দাঁড়িয়ে আছেন এবং কেন? সরকার তো বলছে মাস্ক পরতে হবে, করোনা সংক্রমণ বেড়ে গেছে। আসলে আমি বাসা থেকে বের হয়েছি আর একটু সামনে আসার পরে আমার মনে পড়ছে যে আসলে মাস্ক আনিনি, আর এখানে মাস্ক আমি দেখতেও পারতেছি না, তাই নিতে পারতেছি না। আমি একটু সামনে মাস্ক পেলেই লাগাচ্ছি। আকাশ, যেটি শুনছিলেন যে এই যে গত 24 ঘন্টা কিন্তু 5000-এরও বেশি করোনায় আক্রান্ত হয়েছেন, তো তারপরও কিন্তু স্বাস্থ্যবিধি মানার যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেটি এখন যেহেতু সকালবেলা জনসমাগম কম তারপরও কিন্তু স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। আর টেলিভিশন ক্যামেরা দেখলে যাদের আসলে মাস্ক আছে তারা কিন্তু মাস্কগুলো তুলে দিচ্ছেন, তার মানে তারা কিন্তু সবসময় মাস্কগুলো পরছেন, অর্থাৎ স্বাস্থ্যবিধি মানছেন না এবং সামাজিক দূরত্বের যে বিষয়টি সেটিও পুরোপুরি কিন্তু মানা সম্ভব হচ্ছে না। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী কুড়িল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ আলাবনী। এবার আন্তর্জাতিক। ভারতের বিধানসভা নির্বাচনের হাই ভোল্টেজ নন্দীগ্রামে ভোটের শেষ দিনে জমজমাট প্রচারণা করেছেন দুপক্ষের প্রার্থীরা। মঙ্গলবার নন্দীগ্রামে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর জনসভায় রোড শোর পর যোগ দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অন্যদিকে তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজ আসন নন্দীগ্রামে মঙ্গলবারের প্রচারণায় তার সাথে আর কেউ ছিল না। জনসভায় মমতা সবাইকে আরও 48 ঘন্টা মাথা ঠান্ডা রেখে বুঝে শুনে ভোট দেওয়ার আহ্বান জানান। অন্যদিকে কেরালার বিধানসভা নির্বাচনের প্রস্তুতিতে বিজেপির পক্ষে জনসভা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মিয়ানমারে জান্তা বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে নিহতের সংখ্যা 500 ছাড়িয়ে গেছে। তবে থেমে নেই বিক্ষোভ। মঙ্গলবারও চলে তাদের নতুন কর্মসূচি। রাস্তায় আবর্জনা ফেলে জান্তা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান। নিরাপত্তা বাহিনীর ক্রমাগত হামলার মুখে থাইল্যান্ডে পালিয়ে যাওয়া শরণার্থীদের ফিরে যেতে বাধ্য করছে থাই কর্তৃপক্ষ। অন্যদিকে মিয়ানমারের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে বাইডেন প্রশাসন। দর্শক, এখন এই পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাইকে।